নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। আধুনিক ভারতের ইতিহাসে আমরা আলোচনা করছিলাম 1857 সালের মহাবিদ্রোহের পরে ভারতে যে সমস্ত গুরুত্বপূর্ণ আইনগুলো পাস হয় সেইগুলো সম্পর্কে এবং সেই সঙ্গে ভাইসরয়দের সম্পর্কে। আমি আগের ক্লাসে অর্থাৎ 28 নম্বর ক্লাসে এটা আলোচনা করা শুরু করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড ডাফরিন এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় পরিষদ আইন 1892 সম্পর্কে। তো এই টপিকগুলোতে মেনলি বোঝার জিনিস অনেক রয়েছে, তো সেইগুলো আমি বোঝানোর চেষ্টা করব যে ব্যাপারগুলো কি হয়েছিল, এবং তার সাথে সাথে তোমাদের আগের ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে পরপর। তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে যারা আগের ভিডিওগুলো দেখোনি, এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আধুনিক ভারতের ইতিহাস এই প্লেলিস্টের মধ্যে আগের ক্লাসগুলো পরপর সাজানো অবস্থায় পেয়ে যাবে। অবশ্যই আগের ক্লাসগুলো দেখো এবং পরপর যদি ক্রোনোলজিক্যালি তোমরা এগোতে থাকো তাহলে মডার্ন হিস্ট্রিতে তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে এই ক্লাসগুলোর মাধ্যমে। এর সাথে সাথে তোমরা যদি পিডিএফ পেতে চাও, চ্যানেলে আমি যা ভিডিও আপলোড করছি সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলের, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এছাড়াও ক্লাসের নোটিফিকেশন যদি তোমরা না পেয়ে থাকো কখন আমি ভিডিও আপলোড করছি সেইগুলোও তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে এবং ফেসবুক পেজে। তো এই লিঙ্কগুলোতে তোমরা নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে ফলো করো আমাকে। ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ বা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। টেলিগ্রাম গ্রুপে তোমাদের কোনো মেসেজ থাকলে এই সমস্ত জায়গাতে তোমরা মেসেজ করতে পারো। যদি পার্সোনাল মেসেজ করার থাকে তাহলে এখানে ইনস্টাগ্রাম বা ফেসবুকে মেসেজ করতে পারো, বা টেলিগ্রাম গ্রুপে তোমরা মেসেজ করতে পারবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগে প্লিজ একবার লাইক করে দিও এবং শেয়ার করো মাঝে মাঝে বন্ধুদের মধ্যে, যাতে এই চ্যানেলটাকে আমি আরো বড় করতে পারি এবং তোমাদের আরো ভালোভাবে হেল্প করতে পারি। এবং তোমরা যদি নতুন হও চ্যানেলে, যদি ভালো লাগে এই ক্লাসগুলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই টিপে দিও, তাহলে ইউটিউবে এই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকতে পারবে। আমরা আগের দিন লর্ড ক্যানিং, লর্ড এলগিন, লর্ড লরেন্স, লর্ড মায়ো, লর্ড নর্থব্রুক এই অবধি আলোচনা করেছি। এদের সম্পর্কে হয়ে গেছে। আজকে আমরা পড়বো লর্ড লিটন সম্পর্কে, লর্ড রিপন সম্পর্কে, ডাফরিন সম্পর্কে, লর্ড ল্যান্সডাউন সম্পর্কে এবং লর্ড এলগিন সেকেন্ড সম্পর্কে। তো এত অবধি আমাদের হয়ে যাবে। আর কয়েকজন বাকি থাকবে, কার্জন ইম্পর্টেন্ট, সেই জন্য কার্জনকে আলাদা করে আমরা রাখবো। বাকিগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করবো। মোটামুটি আর দুটো ক্লাসের হয়তো দরকার হবে, তার মধ্যে এগুলো সমস্ত কমপ্লিট হয়ে যাবে এবং ইম্পর্টেন্ট যে আইনগুলো সেগুলো আমরা এর সাথে সাথে পড়তে থাকবো। যে ভাইসরয় যে ভাইসরয়ের সময় যে আইনটা পাস হয়েছে সেইগুলো আমরা সঙ্গে সঙ্গে দেখতে থাকবো। তো চলো শুরু করবো লর্ড লিটনকে দিয়ে। লর্ড লিটন ভারতের ইতিহাসে যারাই ভাইসরয় হয়েছে তার মধ্যে সম্ভবত সব থেকে কুখ্যাত নাম, কারণ এনার সময় অনেকগুলো ঘটনা ঘটে এবং প্রত্যেকটা ঘটনা এনার সময় ইম্পর্টেন্ট। এবং আজকের ক্লাসটা বেসিক্যালি এই লর্ড লিটনকে বোঝাটাই খুব গুরুত্বপূর্ণ। 1876 থেকে 1880 এই সময়টায় ইনি ভারতের ভাইসরয় থাকেন। এবং আগের দিন আমি একটা কথা বলেছিলাম যে যিনি ভাইসরয় তিনি গভর্নর জেনারেল। যদি তুমি একে লর্ড লিটনকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বলো তাহলেও ভুল হবে না কিছু বলাটা, কারণ আমাদের ব্রিটিশ পার্লামেন্ট থেকে এটাই বলা হয়েছিল যে যিনি ভাইসরয় তিনি গভর্নর জেনারেল। কিন্তু আমরা সুবিধার জন্য এটা বলি অ্যাকচুয়ালি ভাইসরয়। তো ভাইসরয় টার্মটা নিয়েই আমরা এগোতে থাকবো। কেন এটা বললাম প্রথমে, কারণ কোথাও যদি তোমরা দেখো গভর্নর জেনারেল নামটা লেখা রয়েছে তাহলেও কিছু ভুল নয়, তোমাদের যাতে ভুলিয়ে না যায় সেই জন্য এটা বললাম। তো ইনি একদিকে যেমন কুখ্যাত অনেক কাজ করেছেন, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা মানে সব থেকে কুখ্যাত যেটা সেটাকে বলতে পারো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় সংবাদপত্র আইন। কিন্তু অন্যদিকে তিনি একজন ভালো কবি ছিলেন, তিনি কবিতা লিখতেন। এনার ছদ্মনাম ছিল ওয়েন মেরিডিথ এবং এই নামে তিনি কবিতা লিখতেন। তো এটা একটা ইউনিক পয়েন্ট। তোমাদের কোশ্চেন এখন বুঝতেই পারছো একটু চেঞ্জ হচ্ছে, তো এরকম পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলার চেষ্টা করি যাতে তোমাদের এইগুলো নতুন না লাগে যদি হঠাৎ করে কোশ্চেনে দিয়ে দেওয়া হয়। এনার সময়ে প্রথম যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে 1876 সালে একটা আইন পাস হয়, যে আইনটার নাম হচ্ছে রয়্যাল টাইটেল অ্যাক্ট বা বাংলা করলে রাজকীয় শিরোনাম আইন। অর্থাৎ এতদিন অবধি ভারতীয় যারা রুলার ছিল, দেশীয় রুলার, রাজা মহারাজা ছিল বা জমিদাররা ছিল, তারা বিভিন্ন শিরোনাম নিত, তারা বিভিন্ন শিরোনাম দিত। সেই জিনিসগুলো এই আইনের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। এবং এই সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটেনের, তার নাম হচ্ছে ডিসরায়েলি। এই ডিসরায়েলি এই আইনটা অ্যাকচুয়ালি পাস করেন ইংল্যান্ডে এবং 1876 এটা পাস হয়।
এবং এর মাধ্যমে বলা হয় যে শুধুমাত্র ব্রিটিশরা যে শিরোনামগুলো দেবে, ব্রিটিশরা যে টাইটেল গুলো দেবে সেগুলোই ইউজ করা যাবে, আর কোনো টাইটেল ইউজ করা যাবে না। ভারতে শুধুমাত্র ব্রিটিশ সাম্রাজ্যবাদী শিরোনামই ইউজ করা যাবে, আর কোনো শিরোনাম ইউজ করা যাবে না। তো এটা অ্যাকচুয়ালি এটাই দেখানোর জন্য করা হয় যে ব্রিটিশরা ভারতের প্রধান, তোমাদের কোনো গুরুত্ব নেই, আমরা যে টাইটেল দেবো সেইটাই তোমাদের, যদি আমরা দিই কাউকে তাহলে সেটা নিতে হবে। আর এমনি যে ব্রিটিশ ব্যক্তিদের যদি কোনো শিরোনাম বা টাইটেল দেওয়া হয় সেই শিরোনামটা তারা ইউজ করতে পারে। যেমন যেমন মহারানী ভিক্টোরিয়াকে এই সময় কায়জার ই হিন্দ উপাধি দেওয়া হয়, যেটা আমরা একটু পরে আলোচনা করছি দিল্লি দরবারে। তো মহারানী ভিক্টোরিয়াকে কায়জার ই হিন্দ উপাধি দেওয়া হয় এবং এই উপাধিটা তিনি ব্যবহার করেন ভারতে। কিভাবে? ভারতে এই সময় যে কয়েনগুলো চালু ছিল, ব্রিটিশ সরকারের যে কয়েনগুলো চালু ছিল, সেখানে কায়জার ই হিন্দ বলে লেখা থাকতো মহারানীর নাম। তো এরকম টাইটেল শুধুমাত্র ব্রিটিশরাই দিতে পারবে এবং ব্রিটিশরাই মানে সেই টাইটেলগুলোই শুধু ইউজ করা যাবে। নেক্সট একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে 1876 থেকে অ্যাকচুয়ালি শুরু হয় সেটা হচ্ছে বিশাল বড় একটা দুর্ভিক্ষ হয় ভারতের দক্ষিণ অংশে, দক্ষিণ ভারতে। এবার দুর্ভিক্ষ ভারতে সেই সময় কমন ছিল, বিভিন্ন কারণ ছিল। দুর্ভিক্ষের কারণ যদি আমরা দেখি, তার অধিকাংশ কারণই একটা জাতিকে বা একজনকেই দায়ী করা যায়, সেটা হচ্ছে ব্রিটিশ, ইংল্যান্ড। এদের যে সাম্রাজ্যবাদী নীতি ছিল সেইটা দুর্ভিক্ষগুলোর মেন কারণ ছিল। এর আগে আমরা দেখেছিলাম যখন ডুয়েল গভর্নমেন্ট বা দ্বৈত শাসন বাংলাতে চালু করা হয়েছিল, সেই সময় বাংলা, বিহার, উড়িষ্যাতে একটা বিশাল বড় দুর্ভিক্ষ হয়েছিল। 1/3 পপুলেশন সেখানে এমনি উইদাউট খাবার না পেয়ে মারা যায়। সেম ঘটনা এর ওইখানে যে এটা হয়েছিল, দুর্ভিক্ষটা হয়েছিল, তার থেকেও বড় এই দুর্ভিক্ষটা ছিল 1876-এ। মেন কারণ কি হচ্ছে? মেন কারণ হচ্ছে এই বছরে একটা খরা দেখা যায়, এবং তোমরা জানো সেই সময়তে ভারতে কৃষিকাজ সম্পূর্ণভাবে প্রকৃতি নির্ভর ছিল। যদি কোনো সময় বৃষ্টি হয়, বেশি বৃষ্টি হয়, তাহলেও ফসল নষ্ট হয়ে যেত। যদি কোনো সময় কম বৃষ্টি হয় তাহলে এরকম তীব্র খরা দেখা দিত। তো এই সময় খরা হয়েছিল এবং ব্রিটিশ সরকারের কোনো উদ্দেশ্য ছিল না ভারতীয় কৃষকদের উন্নতি করা, যেটা আমরা আগের যে ক্লাসটা, আগে আমি একটা ক্লাস নিয়েছি ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে, সেখানে তোমাদের বলেছিলাম যে ব্রিটিশদের মেন উদ্দেশ্য ছিল না যে কৃষকরা কি উন্নতি করবে, তাদের জমি কিভাবে ভালো হবে, কিভাবে ফসলের উন্নতি হতে পারে, এই সমস্ত তাদের দরকারও ছিল না। তাদের মেন উদ্দেশ্য ছিল কি, যে আমাদের যতটা সম্ভব এখান থেকে প্রফিট করতে হবে, প্রচুর পরিমাণে ট্যাক্স নিতে হবে। ইভেন যদি এই সময় খরা বা বন্যা হতো সেইগুলোতেও তারা কোনো রকম রেহাই দিত না, সেই সময়তেও ট্যাক্স নেওয়া হতো। তো এই বছর এখানে খরা হয় মেনলি ভারতের মানে দক্ষিণ ভারতে, দক্ষিণ পশ্চিম ভারত, বোম্বে প্রদেশ, মাদ্রাজ প্রদেশ, মাদ্রাজ প্রভিন্স, বোম্বে প্রভিন্স, এই সমস্ত জায়গাতে, এবং দক্ষিণের যে সমস্ত প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্যগুলো ছিল যেমন মহীশূর, হায়দ্রাবাদ, এই সমস্ত রাজ্যগুলোতে 2 বছর ধরে একটা ব্যাপক খরা হয়। তোমরা পাশে ছবিতে দেখতে পাচ্ছ, এটা একটা কনসেপ্ট আর্ট, কিন্তু এরকমই সত্যি অবস্থা হয়েছিল, মানুষ না খেতে পেয়ে মারা যায়। এবং এই সময় ঐতিহাসিকরা বলেন 1 কোটি মানুষ সেই সময় মারা যায়। সেই সময় জনসংখ্যা খুব একটা বেশি ছিল না ভারতের, মানে আজকের মতো অতটা বেশি ছিল না। সেইখানে 1 কোটি মানুষের মৃত্যু মানে একটা বিশাল বড় ব্যাপার, এবং এর জন্য ঐতিহাসিকরা ডাইরেক্ট দায়ী করে ব্রিটিশ পলিসিকে। ব্রিটিশ পলিসি এর জন্য সম্পূর্ণভাবে দায়ী ছিল। এবং যেহেতু এই সময় গভর্নর জেনারেল মানে ভাইসরয় হচ্ছেন লিটনকে প্রচুর ক্রিটিসাইজ করা হয়। এবার বলবে যে ক্রিটিসাইজ করা হচ্ছে, কিন্তু এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ বা এরকম কিছু উঠে আসছিল না, কেন? তার কারণ হচ্ছে খুব সিম্পল, এই সময়তে কংগ্রেস এখনো প্রতিষ্ঠা হয়নি। কংগ্রেস প্রতিষ্ঠা হয়নি বলে ভারতে সেরকম বড় কোনো অর্গানাইজেশন যেটা সারা ভারতব্যাপী কাজ করবে সেরকম ছিল না। ছোটখাটো কিছু যে সমস্ত অর্গানাইজেশন গুলো আস্তে আস্তে তৈরি হচ্ছিল এই সময়, তারা প্রতিবাদ করে। কারণ এই সময় পরপর যে ঘটনাগুলো ঘটে এবং লিটন যে সমস্ত কাণ্ড কারখানা করেন সেইগুলোর প্রত্যেকটার প্রতিবাদ এই সময় করা হয়। কারণ এই যে দুর্ভিক্ষটা হচ্ছে এইটা, তারপরে এরপরে দেখবো আমরা দিল্লি দরবার অনুষ্ঠান হচ্ছে। একদিকে দেশে এরকম বড়সড় ভয়াবহ একটা দুর্ভিক্ষ, তারপরে সেখানে হচ্ছে কি উল্টো দিকে একটা বিশাল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দিল্লি দরবার। এই সমস্ত গুলো হচ্ছে, কৃষক বা এই সাধারণ মানুষদের দিকে দেখাও হচ্ছে না, সেই জন্য বিভিন্ন সংবাদপত্রগুলোতে, বিশেষত এই সময়টাতে, তোমরা মনে করো আমি সংবাদপত্রের একটা ভিডিও বানিয়েছি যে এই সময় প্রচুর সংবাদপত্র প্রকাশিত হতে শুরু হয়েছিল। সেই সংবাদপত্রগুলোতে প্রচুর লেখালেখি শুরু হয়, যার কারণেই অ্যাকচুয়ালি দেশীয় সংবাদপত্র আইন আনা হয়, যেটা আমরা আস্তে আস্তে এবার বুঝবো। তো আমরা বুঝলাম যে এই সময় দুর্ভিক্ষ হচ্ছে একটা বিশাল বড়, এবং প্রায় 1 কোটি মানুষ দক্ষিণ ভারতে মারা যায়। এবার ব্রিটিশ সরকার কি করে, দুর্ভিক্ষ হচ্ছে তার কারণ জানতে হবে কেন, তার জন্য একটা কমিশন তৈরি করে। 1878-এ একটা দুর্ভিক্ষ কমিশন তৈরি হয়, সেটা যিনি সভাপতিত্ব করেন তার নাম হচ্ছে রিচার্ড
স্ট্রেচি। এবার বলবে দেখো ব্রিটিশ সরকার তো একটা ভালো কাজ করছে, দুর্ভিক্ষ কেন হচ্ছে সেটা দেখা হোক, এই সমস্ত করার জন্য কমিশন তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি এটা একটা আইওয়াস ছিল দেখানো যে দেখো ব্রিটিশ তোমাদের জন্য কাজ করছে, ব্রিটিশ সরকার তোমাদের জন্য কাজ করছে, আমরা দুর্ভিক্ষ কমিশন তৈরি করছি সমস্ত। কিন্তু এই কমিশনটা আদৌ কোনো কাজ করে না, জাস্ট একটা নামকে ওয়াস্তে কমিশন তৈরি হয়, এবং যেহেতু এই নামটা ইম্পর্টেন্ট সেই জন্য তোমাদের এটা মনে রাখতে হবে, রিচার্ড স্ট্রেচি। এবং এটা হচ্ছে ভারতের প্রথম দুর্ভিক্ষ কমিশন, ফার্স্ট দুর্ভিক্ষ কমিশন। এরপরে আর একটা দুর্ভিক্ষ কমিশন পাবো। এই দুর্ভিক্ষ কমিশনের কাজ ছিল যে দুর্ভিক্ষটা হচ্ছে সেটার কারণ দেখা, কোনো ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়। নেক্সট যেটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে 1878 এর অস্ত্র আইন, আর্মস অ্যাক্ট। আর্মস অ্যাক্টে কি বলা হয় যে কারা অস্ত্র তৈরি করতে পারবে, কারা অস্ত্র বহন করতে পারবে নিজের সঙ্গে, কে কে অস্ত্র বিক্রি করতে পারবে, সেইগুলোর জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা লাইসেন্স নিতে হবে। অর্থাৎ তুমি আজকে যেমন ব্যবস্থা রয়েছে, তুমি যদি একটা বন্দুক রাখতে চাও তাহলে তোমাকে আগে একটা লাইসেন্স বার করতে হবে, তুমি যদি বন্দুক বিক্রি করতে চাও তাহলে তোমার একটা লাইসেন্স লাগবে। তো এই জিনিসটা এখানে করা হয়, খুব ভালো জিনিস, শুনে মনে হচ্ছে খুব ভালো একটা আইন। কিন্তু অ্যাকচুয়ালি এখানে যেটা করা হয়, এই অস্ত্র আইনের মাধ্যমে ভারতীয়দেরকে শুধুমাত্র ব্লক করে দেওয়া হয়। ভারতীয়দের বলা হয় যে তারা যদি অস্ত্র রাখতে চায় নিজের সুরক্ষার জন্য, তারা যদি অস্ত্র বিক্রি করতে চায় বা তৈরি করতে চায় তাহলে তাদের লাইসেন্স রাখতে হবে। কিন্তু অন্যদিকে ইউরোপীয়রা যদি রাখতে চায় তাদের কোনো লাইসেন্স নেই। তো এইরকম একটা পুরো ডিসক্রিমিনেশন এই সময় তৈরি হয়। আর আগের দিনের কথা মনে করো, আগের দিন আমরা আলোচনা কি করে এসেছি, অ্যান অ্যাক্ট অফ বেটার গভর্নমেন্ট। তো সেখানে বলা হয়েছিল ব্রিটিশ সরকার তোমাদের জন্য আরো ভালো আইন নিয়ে আসছে, তোমাদের জন্য ভালো শাসন করা হবে, আর অত্যাচার করা হবে না, ডিসক্রিমিনেশন করা হবে না। সেইগুলো যে কতটা ভুয়ো ছিল সেগুলো আমরা এই সমস্ত আইনগুলোর মাধ্যমে বুঝতে পারছি। তো ভারতীয় অস্ত্র আইনের মেন টার্গেট ছিল যে ভারতীয়রা তাদেরকে অস্ত্র বহন বা তাদের কাছে অস্ত্র রাখা তৈরি করা বন্ধ করতে হয়। নেক্সট হচ্ছে দিল্লি দরবার। 1877 সালে দিল্লি দরবার, যেটাকে বলা হয় ফার্স্ট দিল্লি দরবার। টোটাল 3টে দিল্লি দরবার হয় এবং 3টে দিল্লি দরবার সম্পর্কে আমরা আলোচনা করব সময় সময়। আজকে যেমন আমাদের সামনে আসছে কোনটা, দিল্লি দরবার 1877। বিশাল আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানটা ছিল। তোমরা পাশে একটা ছবি দেখতে পাচ্ছ, প্রচুর আড়ম্বর করা হয় এখানে, হিউজ মানি এখানে ইনভেস্ট করা হয়, মানে এখানে খরচ করা হয়। এবার এই অর্থটা কোথা থেকে আসছে? ব্রিটিশরা নিজেদের দেশ থেকে আনছে না, ভারত থেকে নেওয়া টাকা দিয়ে ভারতেই তারা কি করছে, এরকম একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করছে। তাও মেনে নেওয়া গেল, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ঠিক আছে করছে, ভালো কথা। কিন্তু সেই সময় কি চলছে, দক্ষিণ ভারতে দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের সময় না ব্রিটিশ গভর্নমেন্ট সেই দিকে নজর দিচ্ছে, না সেই দেশীয় রাজ্যগুলো মহীশূর বা যে সমস্ত রাজ্যগুলো ছিল স্বাধীন রাজ্য তারা সেদিকে দেখছে। একদিকে যখন দুর্ভিক্ষ হচ্ছে দক্ষিণে, সেই সময় যারা দেশীয় রাজপুত্র বা রাজারা ছিল তারা ভিড় করে এই অনুষ্ঠানে ব্রিটিশদেরকে খুশি করার জন্য। অন্যদিকে তাদের রাজ্যতেই হচ্ছে দুর্ভিক্ষ। এইগুলো নিয়ে প্রচুর লেখালেখি হয় আমাদের বিভিন্ন সংবাদপত্রে, ভারতের বিভিন্ন সংবাদপত্রে। তারপরে আমরা দেখবো যে দেশীয় সংবাদপত্র আইন। যাই হোক, দিল্লি দরবারে কি হয়, এটা হচ্ছে কবে, 1877 ফার্স্ট জানুয়ারি। 1877 দিল্লিতে এই অনুষ্ঠানটা হয়, সেই জন্য এটার নাম দেওয়া হচ্ছে দিল্লি দরবার। এবং এখানে রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাট কি মানে হচ্ছে প্রধান ঘোষণা করা হয় অফিসিয়ালি, এবং তাকে কায়দার ই হিন্দ এই উপাধিটা দেওয়া হয়। মোস্ট ইম্পর্টেন্ট এটা, তার উপাধি ছিল কায়দার ই হিন্দ। এবং এই উপাধিটা ভারতে তার বিভিন্ন ক্ষেত্রে অফিসিয়াল ক্ষেত্রে ইউজ হতে শুরু করে। যেমন যে একটা উদাহরণ দিলাম কি, কয়েনে এই সময় কায়দার ই হিন্দ এই উপাধিটা লেখা হতে থাকে। নেক্সট হচ্ছে দ্বিতীয় অ্যাংলো আফগান যুদ্ধ। 1878 থেকে 1880 সাল অব্দি এই যুদ্ধটা হয়। আমি আফগান যুদ্ধ সম্পর্কে কোনো ভিডিও বানাইনি, যদি তোমাদের লাগে আফগান যুদ্ধ সম্পর্কে তোমরা জানতে চাও তাহলে আমায় নিচে কমেন্ট করে জানাও, তাহলে আমি ভিডিও বানাবো প্রথম অ্যাংলো আফগান যুদ্ধ, দ্বিতীয় অ্যাংলো আফগান যুদ্ধ সম্পর্কে। 1882 সালে অ্যাকচুয়ালি, সরি এখানে একটা গন্ডগোল আছে, 1882 না 42 হবে, দেখো চোখে পড়লো, নয়তো এটা বলেই বেরিয়ে যেতাম। 1842 হবে, ইংলিশে ঠিক রাখা রয়েছে 1842, এটা মনে রাখবে 1842, এটা ভুল রয়েছে, 1882 নয়। 1842 সালে কি হচ্ছে, প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ অবসান হচ্ছে, এবং এই ফার্স্ট অ্যাংলো আফগান ওয়ারে ব্রিটিশ বাহিনী মানে বাজেভাবে পরাজিত হয়। ওকে, এবার এই যে পরাজয়টা সেটা ব্রিটিশ শক্তির কাছে একটা এর মতো ছিল, অপমানজনক ছিল।
তারা টার্গেট করছিল কিভাবে আফগানিস্তানকে দখল করা যায়, কিন্তু সেই সুযোগটা আসছিল না। ফাইনালি সুযোগ আসে, এই সময় দ্বিতীয় আফগান যুদ্ধ হয় 1878 থেকে 1880 সাল, এবং এই যুদ্ধে আফগানিস্তান পরাজিত হয়। এই সময় আফগানিস্তানের যিনি রুলার ছিলেন শের আলী, তিনি পরাজিত হন এবং তিনি পালিয়ে যান তুর্কিস্তানের দিকে, তুর্কিমেনিস্তানের দিকে, এবং তার পুত্র মোহাম্মদ ইয়াকুব, তার সঙ্গে একটা চুক্তি হয় যেটার নাম হচ্ছে গন্ডামাক চুক্তি। এই চুক্তির মাধ্যমে এই যুদ্ধটা অবসান ঘটে, দ্বিতীয় অ্যাংলো আফগান যুদ্ধ, এবং এখানে আফগানরা পরাজিত হন। তো এই চুক্তিটা ইম্পর্টেন্ট, কবে হয়, গন্ডামাক চুক্তি কাদের সঙ্গে হয়, এই চুক্তি এরকম কোশ্চেন তোমরা পেতে পারো। আর শের আলী ছিলেন এই সময় রুলার। ওকে, নেক্সট হচ্ছে দেশীয় সংবাদপত্র আইন। এই সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করব না, কারণ অলরেডি আমি সংবাদপত্রের উপর একটা সেপারেট ভিডিও বানিয়েছি। আমি চেষ্টা করব নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেওয়ার, বা উপরে ফার্স্ট কমেন্টে আমি লিংক দিয়ে দেবো, তোমরা যারা দেখোনি দেখে নিও। ওখানে আমি পুরো ডিটেলসে আলোচনা করেছি দেশীয় সংবাদপত্র আইন সম্পর্কে। একদিকে কি হচ্ছে, লিটন, তিনি পিওর সাম্রাজ্যবাদী ছিলেন। সেকেন্ড, ভয়াবহ দুর্ভিক্ষ যেটা আমরা দেখলাম দক্ষিণ ভারতে চলছে, অন্যদিকে দিল্লি দরবারে এরকম বিপুল ব্যয়, এই সমস্ত কিছু ভারতীয় মানুষের চোখ খুলে দেয় যে হচ্ছেটা কি। ব্রিটিশ সরকার যারা এত ভালো ভালো কথা বললো, তারা করছেটা কি। দুর্ভিক্ষ দমন করার চেষ্টা নেই, উল্টে যে টাকাটা এখানে দুর্ভিক্ষতে কাজে লাগানো দরকার তার বদলে সেইটার মাধ্যমে দিল্লি দরবার করা হচ্ছে। এই সমস্ত গুলোর মাধ্যমে এই সমস্তগুলোর বিরুদ্ধে ব্যাপক লেখালেখি হতে শুরু করে। এবার সেই সময়টার কথা মনে করো, এই টাইমটাতে মিড 80 বলতে পারো, এই সময়তে প্রচুর সংবাদপত্র প্রকাশিত হতে শুরু করেছিল। এবার এই সংবাদপত্রগুলোর অধিকাংশই ছোট ছোট জায়গা থেকে প্রকাশিত হতো, মানে প্রপার যে বড় শহর কলকাতা, বোম্বে, ম্যাড্রাস, এখান থেকে তো হতোই, এছাড়াও অন্যান্য ছোট ছোট শহর থেকে প্রচুর পরিমাণে এবং প্রচুর নিউজ পেপার ছাপা হতে থাকে, এবং সেই কারণে এইগুলো সবই দেশীয় ভাষায় ছিল। কারণ যদি একটা ছোট জায়গায় নিউজ পেপার ছাপা হয়, সেখানকার মানুষ নিশ্চয়ই ইংরাজি বুঝবে না, তারা সেখানকার ভাষা বুঝবে। তো সেই জন্য এই সময়টাতে দেশীয় ভাষায় সংবাদপত্রের পরিমাণ অনেক বেশি ছিল, এবং এই সমস্ত দেখে লিটন একটা নতুন একটা এফেক্টিভ পদ্ধতি আনেন এই সমস্ত সংবাদপত্রগুলোকে দমন করার জন্য। সেটা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় সংবাদপত্র আইন, যেটা 1878 পাস হয়। এবং এই আইনে বলা হয় যে দেশীয় ভাষায় যে সমস্ত সংবাদপত্রগুলো রয়েছে সেইগুলোর উপর কন্ট্রোল করা হবে, তারা কি লিখছে সেগুলো সরকারকে জানাতে হবে। যদি সেখানে কোনো ব্রিটিশ বিরোধী লেখা থাকে, তাহলে সেই সংবাদপত্রগুলোকে পুরোপুরি দমন করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। এখানে ম্যাজিস্ট্রেটকে প্রচুর ক্ষমতা দেওয়া হয়। তো এইভাবে দেশীয় সংবাদপত্র আইন পাস হয়, যেটা একটা কুখ্যাত আইন ছিল, প্রচুর এটার উপর বিরোধিতা হয়, এবং প্রচুর নিউজ পেপার এই সময় রাতারাতি ইংরেজি ভাষাতে চলে যায়, কারণ ইংলিশ ভাষাতে যে পত্রিকাগুলো ছিল তার সম্পর্কে কিছু বলা হয়নি, শুধুমাত্র দেশীয় সংবাদপত্রগুলোর উপরে বলা হয়। যাই হোক, সেটা এই আইনটা বন্ধ হয়ে যাবে কার সময়, পরের যিনি ভাইসরয় লর্ড রিপনের সময়। ইনি একজন খুব ভালো ভাইসরয় ছিলেন, এবং ভারতে যারা ভাইসরয় হয়েছেন, যারা ভারতীয়দের জন্য ভাবতেন, তাদের মধ্যে একজন ছিলেন লর্ড রিপন, এবং সেই কারণেই তাকে খুব তাড়াতাড়ি সরেও যেতে হয়। তিনি চেষ্টা করেছিলেন ভারতীয়দের যে একটু সমান অধিকার দেওয়া, যে খারাপ আইনগুলো রয়েছে কিছুটা হলেও বন্ধ করা। তো অন্যদের থেকে বলতে পারো ইনি একটু ভালো ভাইসরয় ছিলেন, এবং ইনি 1880 থেকে 1884 সাল ইনি শাসন করেন। এনার সময় প্রথম যে ঘটনাটা জানবো সেটা হচ্ছে প্রথম কারখানা আইন, ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট, এবং প্রথম জনগণনা। এবার ফ্যাক্টরি অ্যাক্ট যেটা, সেটা এনার সময় পাস হয়, কিন্তু ফ্যাক্টরিতে কি কাজ হচ্ছে, কারখানাগুলোয় কিভাবে কাজ হয়, সেখানে শ্রমিকরা কতটা কাজ, কত সময় কাজ করে, তাদের কাজের শর্ত কি, এই সমস্ত জানার জন্য 1875 সালে একটা কমিটি নিয়োগ হয়। মানে সেই সময় ট্রেড ইউনিয়ন বা এই সমস্ত বিষয়গুলো ছিলই না, বলতে পারো সবে রাজনীতি ভারতীয় মানুষরা শিখছে, কিছু ছোট ছোট রাজনৈতিক অর্গানাইজেশন তৈরি হয়েছে, কংগ্রেসও প্রতিষ্ঠা হয়নি সেই সময়। কংগ্রেস বা মানে অন্য যে এই কারখানা শ্রমিকদের জন্য খুব বেশি যে কথা হবে, সবাই কথা বলবে, সেরকম কিছু ছিল না। তা সত্ত্বেও ব্রিটিশ সরকার জানার চেষ্টা করে যে এটা হচ্ছে, এদের অবস্থা কেমন। তো 1875 সালে একটা কমিটি নিয়োগ হয়, এবং এই কমিটি সেইগুলো সম্পর্কে দেখাশোনা করে। ফাইনালি কমিটি একটা রেকমেন্ডেশন করে, যে কিছু কথা বলে, যেগুলো নিয়ে অ্যাকচুয়ালি প্রথম কারখানা আইন 1881 সালে পাস হয় লর্ড রিপনের সময়। এইটাই ইম্পর্টেন্ট, প্রথম কারখানা আইন কোন বছরে পাস হয়, কবে থেকে শুরু হয়েছিল, এই কমিটি কবে গঠন হয়, হয়তো সেরকম কোশ্চেন আসবে না, কিন্তু মানে যেগুলো এমসিকিউ কোশ্চেন সেখানে হয়তো তোমরা পাবে না, কিন্তু এইটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রথম কারখানা আইন
কার সময় পাস হয় এবং কোন ইয়ারে পাস হয়, 1881 সালে। এবং এই আইনে একটা রিকমেন্ডেশন করা হয়েছিল যে একটা কারখানা কমিশন তৈরি করতে হবে এবং তারা রেগুলার বেসিসে এই ফ্যাক্টরিগুলো, কারখানাগুলোর ওপর নজর রাখবে বা কি কাজ হচ্ছে সেগুলো দেখবে। তো সেই অনুযায়ী 1885 সালে একটা কারখানা কমিশন তৈরি হয়। এগেন এনার সময়ের পরে, কিন্তু আইনটা পাস হচ্ছে কার সময়, 1881 সালে লর্ড রিপনের সময়। নেক্সট হচ্ছে জনগণনা। দেখো, জনগণনা ভারতে এর আগেও একবার অ্যাটেম্প্ট করা হয়েছে 1865 থেকে 1872, এই সময়টাতে প্রথমবার জনগণনার চেষ্টা করা হয় ভারতে, কিন্তু এটা সফল ছিল না। ঠিক আছে, সফল ছিল না বলতে ইনকেস সেই সময় সেই রকম টেকনোলজি বা সেই মানে টেকনোলজি বলা ভুল, প্রপার পদ্ধতি ছিল না সেই সময়। তো জনগণনা এই সময় ফার্স্ট হয়েছিল, সেটাকে আমরা বলতে পারি আনঅফিসিয়াল ছিল। কিন্তু অফিসিয়ালি ব্রিটিশ সরকারের দ্বারা ফার্স্ট জনগণনা হয় 1872 সালে, সরি 1881 সালে। 1881 সালে প্রথম জনগণনা অনুষ্ঠিত হয় এবং এটা হচ্ছে লর্ড রিপনের সময়। এটা মোস্ট ইম্পর্টেন্ট, লর্ড রিপনের সময় প্রথম জনগণনা অফিসিয়ালি আধুনিক জনগণনা হয়। 1872 যেটা হয়েছিল আনঅফিসিয়ালি বা বলতে পারো প্রপার ঠিকভাবে সেটা করে ওঠা হয়নি। 1881 সালে অ্যাকচুয়ালি জনগণনা হয়, সেই জন্য এনার নামটাই করা হয় জনগণনার জন্য। হান্টার কমিশন ফর এডুকেশন, হান্টারের শিক্ষা কমিশন, যেটা 1882-83 কাজ করে, এই সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করেছি, কারণ শিক্ষা সংক্রান্ত আমি একটা এডুকেশন সংক্রান্ত ভিডিও বানিয়েছি, সেখানে এইগুলো সম্পর্কে আলোচনা করেছি, সেখানে একটু দেখতে হবে। যারা পরপর, এই জন্য বলছি আগের ভিডিওগুলো দেখতে থাকো, ক্রোনোলজিক্যালি আসতে পারবে এবং সমস্ত জিনিসটা তোমাদের সুবিধা হবে বোঝার জন্যই মেনলি এই ভিডিওগুলো বানানো। তো এনার সময় ডাব্লিউ হান্টারের অধীনে একটা কমিশন তৈরি হয় শিক্ষা সংক্রান্ত, যেটা হান্টার কমিশন নামে পরিচিত। নেক্সট হচ্ছে আফগান বিষয়ক সিদ্ধান্ত, অর্থাৎ আমরা আফগান যুদ্ধের কথা থেকে এলাম। সেকেন্ড আফগান যুদ্ধে আফগানিস্তান পুরোপুরি পরাজিত হয়। আফগানিস্তানের যারা রুলার ছিল তাদেরকে আমির বলা হতো, তো সেই আমিরদেরকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু রিপন এসে আমির পদটা পুনর্বহাল করেন এবং এই সময় আব্দুর রহমান বলে একজনকে আমির বানানো হয় আফগানিস্তানে। অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে আফগানিস্তানের সঙ্গে যে একদম পিওর শত্রুতাটা ছিল, যে আমির বলেই কেউ থাকবে না, আফগানিস্তান সম্পূর্ণভাবে ভারতের অংশ, ব্রিটিশ শাসনের আন্ডারে আসবে, সেই জিনিসটা এখানে একটু শিথিল করা হয় এবং আমির পদটাকে পুনর্বহাল করা হয়। আব্দুর রহমান সেই সময় আমির হন। তবে এই নয় যে পুরোপুরি আফগানিস্তানকে স্বাধীন করে দেওয়া হচ্ছে, একটা বলতে পারো ব্রিটিশ সরকারের আন্ডারে এরা কাজ করতে শুরু করে। এগেন মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্থানীয় সরকার বা লোকাল সেলফ গভর্নমেন্ট। রিপনকে বলা হয় স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক বা ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। অর্থাৎ কি, স্থানীয় অঞ্চলে গ্রামগুলোতে তিনি কি করেন, একদম আজকের পঞ্চায়েত ব্যবস্থার মতো ব্যবস্থা শুরু করেন, যে গ্রামগুলো নিজেরা নিজেদের শাসন করবে, সেই শাসনের মধ্যে ব্রিটিশ সরকার অংশগ্রহণ করবে না। তো এই জিনিসটা চালু হয় 1882-তে, 1882 সালে, এবং সেই কারণেই লর্ড রিপনকে বলা হয় স্থানীয় স্বায়ত্তশাসন বা লোকাল সেলফ গভর্নমেন্টের ফাদার। এবার এই জিনিসটা ভারতীয়দের কাছে প্রথম স্বাধীনতার মতো একটা ব্যাপার ছিল, অন্তত কিছুটা হলেও, ছোট একটা জায়গা হলেও গ্রামগুলো তো নিজেরা বুঝতে পেরেছিল যে নিজেদেরকে নিজেরা শাসন করলে কতটা রিলিফ, আমরা নিজেদের মতো শাসন করব, আমাদের উপর কেউ অত্যাচার করবে না, জোর খাটাতে পারবে না, এই জিনিসটা বুঝতে পেরেছিল। এটা একটা বড় এফেক্ট বলতে পারো, যে স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে স্বাধীনতার জন্য মানুষ যে ঝাঁপিয়ে পড়বে, এইগুলো ছোট ঘটনা, কিন্তু এগুলোর একটা বড় এফেক্ট ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনে। তো সেই জন্য লর্ড রিপন ইম্পর্টেন্ট, তার সময় এটা চালু হয়। মোস্ট ইম্পর্টেন্ট এনার সময়, যদিও সবকটাই আমি বলছি মোস্ট ইম্পর্টেন্ট, কারণ লর্ড লিটন আর লর্ড রিপন এরা দুজন খুব ইম্পর্টেন্ট। সেই জন্য আগের দিন আমি বলেছিলাম এদের টাইম, যে দুটো এরা কতদিন রাজত্ব করেছে সেটা অবশ্যই মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন করা হয়। এনার যেটা সব থেকে কন্ট্রোভার্সিয়াল কাজ বা বলতে পারো সব থেকে ভারতীয়দের পক্ষে ভালো কাজ ছিল, সেটা হচ্ছে ইলবার্ট বিল। 1884 সালে এই বিলটা পাস হয় এবং প্রথমবার ভারতীয়দের ওপর এই দায়িত্ব দেওয়া হয় যে তোমরা চাইলে ব্রিটিশদেরকেও কি করতে পারবে, মানে বিচার করতে পারবে। ভারতীয় যারা যাচ্ছিল তাদেরকে প্রথমবার এই জিনিসটা দেওয়া হয়। এটাকে একটু ব্যাকগ্রাউন্ড বলে নেওয়া দরকার। আমরা কোর্ট সিস্টেম সম্পর্কে আমি কোনো ভিডিও বানাইনি, সম্ভবত আমি একটা ভিডিও বানাবো যে ভারতে কিভাবে এই সিস্টেম, বিচার ব্যবস্থার উন্নতি হয় সেই রকম, সেখানে আরো ডিটেলসে আলোচনা করব। কিন্তু ব্যাপারটা কি ছিল, প্রথমে যারা জাজ হতো, যখন ফার্স্ট মনে করো এলিজা ইম্পের আন্ডারে সুপ্রিম কোর্ট তৈরি হয়, সেই সময়কার কথা বলছি, সেই সময় থেকে
একবারও ভারতীয়দের নাম এখানে আসতো না, ভারতীয়দেরকে জাজ বানানোই হতো না, জাজ হবে কে, ব্রিটিশরা, এইটুকু ছিল, বা ইউরোপীয়রা হবে। আস্তে আস্তে সেখানে কিছুটা শিথিলতা আনা হয় এবং সেখানে বলা হয় যে এবার জাজ হতে পারবে কারা, ভারতীয়রা। এবার ভারতীয়রা যখন জাজ হয় তারা বিচার করতে শুরু করবে, স্বাভাবিক, তাদের কাজ বিচার করা, কিন্তু তাদেরকে বলা হয় যে তোমরা যে কোনো বিচার করতে পারো, ভারতীয়দের বিচার তোমরা করতে পারো, কিন্তু কোনো ইউরোপীয় বা কোনো ইংরেজদেরকে তোমরা বিচার করতে পারবে না। লর্ড রিপনের সময় তার ভাইসরয়ের কাউন্সিলের একজন আইন উপদেষ্টা ছিলেন, যার নাম হচ্ছে ইলবার্ট। তার নাম ছিল ইলবার্ট, এটা তার পুরো নাম, কোর্টনে পেরাগ্রিন ইলবার্ট। হয়তো আমি পুরো সঠিক উচ্চারণ করতে পারলাম না, কিন্তু ইলবার্ট নামটা ইম্পর্টেন্ট। এবার এই আইন উপদেষ্টাটা কি, বা গভর্নর, ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিল ব্যাপারটা কি, সেটার জন্য তোমাদের আগের দিনের ভিডিওটা দেখতে হবে। এবং এই এক্সিকিউটিভ কাউন্সিলে যতজন মেম্বার ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন হচ্ছে আইন উপদেষ্টা। তার কাজ কি ছিল, আইন সংক্রান্ত কাজকর্ম করবেন। কোনো আইন নতুন বানাতে হলে তিনি ভাইসরয়কে পরামর্শ দেবেন, সেই আইনটা দেখে বলবেন যে এটাতে ঠিক রয়েছে কিনা। অ্যাকচুয়ালি আইন সংক্রান্ত যে কাজগুলো সেটা দেখাশোনা করার জন্য আইন উপদেষ্টা রাখা হয়, এবং এই সময় যিনি ছিলেন তার নাম হচ্ছে ইলবার্ট। এবার এই ইলবার্টও একজন প্রো ভারতীয় ছিলেন বলা যেতে পারে, ভারতীয়দের কিছু মানে অধিকার দেওয়ার পক্ষে ছিলেন, এবং রিপনও তাই ছিলেন। এবং এরা একটা বিল পাস করে যেটার নাম হচ্ছে ইলবার্ট বিল। যেহেতু ইলবার্ট এটা তৈরি করেন, পুরোপুরি তৈরি করার জন্য তাকে তার নামে বিলটার নাম দেওয়া হয় ইলবার্ট বিল। এখানে বলা হয়েছিল যে যারা ভারতীয় ম্যাজিস্ট্রেট বা ভারতীয় বিচারক রয়েছে তারা জেলা পর্যায়ে যে আদালতগুলো রয়েছে সেই ক্ষেত্রে ব্রিটিশ অপরাধীদেরকে বিচার করতে পারবে, উচ্চ আদালতে নয়। কিন্তু এটা শুধুমাত্র বলা হয় যে জেলা পর্যায়ের যে আদালতগুলো রয়েছে, তাও আবার শুধুমাত্র ফৌজদারি মামলা সেইগুলোতে করতে পারবে। কিন্তু তা সত্ত্বেও ফার্স্ট টাইম এরকম একটা ভারতীয়দের কিছু সুবিধা দেওয়া হয়, যেখানে ভারতীয়দেরকে মানুষই মনে করতো না ইংরেজরা, সেখানে একটু সুবিধা, এটা একটু নয়, অনেকটা বড়ই সুবিধা বা বড় একটা অধিকার তাদের দেওয়া হয়, এবং সেইটা রিপন নিয়ে আসেন। এবং বলা যেতে পারে এই আইনটা নিয়ে বিশাল বড় কন্ট্রোভার্সি হয় ভারতে, ইউরোপীয়দের মধ্যে এবং মানে ইংরেজদের মধ্যে এই কথাটা প্রচারিত হয়ে যায় যে ইলবার্ট বিল অ্যাকচুয়ালি ভারতীয়দের প্রচন্ড পাওয়ারফুল করে দেবে। ইলবার্টের যদি এটা আইনে পরিণত হয়, ইলবার্ট বিল, তাহলে ভারতীয় জাজরা ব্রিটিশ যারা রয়েছে তাদের যদি কোনো অপরাধ নাও থাকে তার উপর তাদেরকে শাস্তি দিয়ে দেবে। তো এই নিয়ে রিপনের বিরুদ্ধে প্রচন্ড বিক্ষোভ দেখা যায়, এবং এই বিক্ষোভের কারণেই অ্যাকচুয়ালি রিপনকে সরে যেতে হয়, তাকে ডেকে পাঠানো হয়, মানে তাকে তার কাছ থেকে সরিয়ে দেওয়া হয়। এইভাবে তিনি ভারত ছেড়ে চলে যান। তো একজন ভালো ছিলেন আমাদের ভারতীয়দের পক্ষে, অন্তত বলা যেতে পারে এনার নাম। নেক্সট নাম হচ্ছে লর্ড ডাফরিন, যিনি রিপনের চলে যাওয়ার পর 1884 থেকে 88 এই সময়টা লর্ড ডাফরিন ভাইসরয় হয়েছিলেন। এনার সময়ে এনার নাম যখনই আসবে তখন একটাই কাজ, মানে এনার সময়ের সব থেকে বড় ঘটনা যেটা কংগ্রেস প্রতিষ্ঠা। এটা বহুবার কোশ্চেন রিপিট হয়েছে, কোন ভাইসরয়ের সময় কংগ্রেস প্রতিষ্ঠা হয়, সেটা হচ্ছে লর্ড ডাফরিন। তার আগে আরো একটা জিনিস জানবো, সেটা হচ্ছে তৃতীয় বার্মিজ যুদ্ধ। এই সম্পর্কেও আমি কোনো আলাদা ভিডিও বানাইনি, এটাও যদি তোমাদের দরকার লাগে বার্মিজ যুদ্ধ সম্পর্কে জানার, তাহলে আমাকে নিচে কমেন্ট করো, আমি অবশ্যই ভিডিও বানাবো এগুলোর উপরে। তৃতীয় বার্মিজ যুদ্ধ হচ্ছে 1885 থেকে 1886, মাত্র খুব কম, এক বছরও নয়, মানে কয়েক মাসের 5-6 মাস এই যুদ্ধটা হয়েছিল। অ্যাকচুয়ালি তার আগে একটা ম্যাপ তোমাদের দেখাবো, এটা হচ্ছে বার্মার সেই সময়কার, মানে বার্মার ম্যাপ, ঠিক আছে? যে এখানে অরেঞ্জ কালারের জায়গাটা দেখতে পাচ্ছ, এটা প্রথম বার্মিজ যুদ্ধের সময় ব্রিটিশরা দখল করে, এটা এবং এই জায়গাটা ব্রিটিশরা দখল করে ফার্স্ট অ্যাংলো বার্মিজ যুদ্ধ, যেটা 1824 থেকে 26 সাল অব্দি হয়, সেই যুদ্ধটার মাধ্যমে। সেকেন্ড ইঙ্গো বার্মিজ যুদ্ধ হয় 1852-তে, এবং এই যুদ্ধটাতে এই অংশটা দখল করা হয়। এবং এই যতটা জায়গা ব্রিটিশরা দখল করছে, কালার দিয়ে যে জায়গাটা দেখানো রয়েছে, সেই জায়গাটা হচ্ছে ব্রিটিশ শাসনের মধ্যে পড়ে, মানে ব্রিটিশদের দখলে রয়েছে, এবং এই জায়গাটাকে বলা হতো লোয়ার বার্মিজ। কারণ এটা যেহেতু নিচের দিকে রয়েছে সেই জন্য এটাকে বলা হচ্ছে লোয়ার বার্মিজ। এবং উপরের যে অংশটা, এই জায়গাটা স্বাধীন ছিল তখনও পর্যন্ত, দ্বিতীয় ইঙ্গো বার্মিজ যুদ্ধের পরেও এই জায়গাটা দখল হয়নি, এটা পুরোপুরি ফ্রি ছিল, এখানে একজন বার্মার রুলার শাসন করত। ওকে, এবার এই জায়গাটা যতটা তারা দখল করেছে ব্রিটিশরা, সেইখানে তারা একটা খুব ভালো ট্রেড রুট তৈরি করে। কেন ভালো করে জায়গাটা বোঝো, এই অবধি যদি পৌঁছানো যায়, আমি এটা মুছছি,
যদি এই লোয়ার বার্মিসের শেষ অংশে যদি পৌঁছানো যায়, এখান থেকে সহজেই পৌঁছে যাওয়া যাবে জাভা, সুমাত্রা, ইন্দোনেশিয়া যে সমস্ত দেশগুলো রয়েছে সেখানে। সেটা একটা বিশাল বড় মার্কেট ছিল, প্লাস এই জায়গাটাও একটা বড় মার্কেট ছিল। তো এই জায়গাটাতে একটা হিউজ বিজনেস হতো ব্রিটিশদের। ওকে, এখান থেকে আবার যাত্রাপথ ছিল ওইদিকে, মানে জাভা, ইন্দোনেশিয়া এই সমস্ত জায়গাতে। তো এই জায়গাটা তারা কোনোভাবেই হাতছাড়া করতে চাইছিল না। এবং এই সময়টাতে আমরা যখন আলোচনা করছি তৃতীয় ইঙ্গো বার্মিজ যুদ্ধের কারণ, সেটা এই কারণেই হয়। উপরের অংশটা যেটাকে আপার বার্মিজ বলা হয়, যেটা এখনো পর্যন্ত স্বাধীন রয়েছে, এখানে তোমরা যেটা গ্রিন কালারে দেখতে পাচ্ছ, এই অংশে যিনি শাসন করতেন তার নাম ছিল এই সময় থিবাও, রাজা থিবাও। ইনি ফরাসিদের প্রতি একটু সহানুভূতিশীল ছিলেন এবং ফরাসিদের সঙ্গে চুক্তি করেছিলেন, অন্যদিকে ব্রিটিশদের বিরুদ্ধে কাজ করেছিলেন। থিবাও কি করছে, তিনি ফরাসি রাষ্ট্রদূতকে এখানে বার্মাতে, আপার বার্মা যে অংশটা সেখানে তিনি ডেকে পাঠান, তাদেরকে সম্মানিত করেন, ফরাসিদের সঙ্গে একটা বাণিজ্যিক চুক্তি করেন যে ফরাসিরা এই রুটটা ইউজ করতে পারবে, ইংরেজরা এই জায়গাটা ইউজ করছে তাদের নিজের দখলে। ফরাসিদের বলা হয় যে তোমরা চাইলে উপরের অংশ দিয়ে তোমরা ব্যবসা করতে পারো, এরকম চুক্তি করা হয়। এইটা দেখে ব্রিটিশরা ভাবে বিপদ, যদি ফরাসিরা এখানে ঢুকতে শুরু করে তাহলে এই যে লাভবান যে রুটটা রয়েছে সেই জায়গাটা দখল হয়ে যাবে, সেইখানে ব্যবসাটা যেটা ব্রিটিশরা একা করছে সেই জায়গাটা ভাগ হয়ে যাবে, প্লাস ফরাসিরা দখলও করে নিতে পারে। এই সমস্ত দেখে তখন বার্মার রাজার সঙ্গে ব্রিটিশদের একটা প্রবলেম শুরু হয়। আর বার্মার রাজা এই সময় আরো একটা কাজ করেন, সেটা হচ্ছে বোম্বে বার্মা ট্রেডিং কোম্পানিকে একটা ভারী জরিমানা করেন এবং এই কোম্পানির যারা ডিরেক্টর ছিল, উচ্চপদস্থ কর্মচারী ছিল, তাদেরকে গ্রেফতারের নির্দেশ দেন। এই জিনিসটা একটা বড় ব্যাপার হয়ে যায়। বোম্বে বার্মা ট্রেডিং কোম্পানি অ্যাকচুয়ালি এই জায়গাটার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করত ব্রিটিশদের হয়ে। তো তাদেরকে যখন গ্রেপ্তারের কথা বলা হয়, এই সমস্ত যখন হয়, তখন ব্রিটিশরা বুঝে যায় যে প্রবলেম রয়েছে, বার্মার যে রুলার সে প্রো ব্রিটিশ নয়। তখন একটা যুদ্ধ হয়, যদিও এই যে রুলার যিনি ছিলেন থিবাও, তার খুব একটা পাওয়ার ছিল না, এটা একটা ব্যাপার। এবং খুব যুদ্ধটা খুব তাড়াতাড়ি 15-20 দিনের মধ্যে এই যুদ্ধটা শেষ হয়ে যায় এবং ফাইনালি এই পুরো উপরের অংশটাও কি হয়, ব্রিটেনের সঙ্গে, মানে সরি, ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, এটাও ভারতের অংশ হয়ে যায়। এখানে একটা নাম মাঝখানে দেখতে পাচ্ছ ছোট করে লেখা রয়েছে ম্যান্ডলে। এই ম্যান্ডলে পরবর্তীকালে জেলে পরিণত হবে, এখানে একটা বড় জেল তৈরি হবে যেখানে গান্ধীজিও ছিলেন, ম্যান্ডলে জেল। তো এখানেই সেই ম্যান্ডলে অবস্থিত। যাই হোক, এইভাবে এই জায়গাটা সম্পূর্ণভাবে ব্রিটিশ টেরিটরির মধ্যে অন্তর্ভুক্ত হয়। এবং এনার সময়, ডাফরিনের সময় সব থেকে ইম্পর্টেন্ট যে ঘটনাটা, সেটা হচ্ছে কংগ্রেসের জন্ম। 1885 সালে ভারতের সব থেকে বড় রাজনৈতিক অর্গানাইজেশন এই সময় প্রতিষ্ঠা হয়ে যায় 1885-তে, যেটা হচ্ছে কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কেও আমি অলরেডি ভিডিও বানিয়েছি, তো সেখানেও ডিটেলসে যাব না। তবে এও হিউম যিনি প্রতিষ্ঠা করেন, তার অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল, যেটা বলা হয় সেটা হচ্ছে সেফটি ভালভ থিওরি। কিন্তু সেফটি ভালভ থিওরি সম্পর্কেও, সেফটি ভালভের বিপরীতেও অনেক কথা রয়েছে যেগুলো সম্পর্কে আমি আগে আলোচনা করেছি। তো যাই হোক, 1885 ডিসেম্বরে ফার্স্ট মিটিং হয় কংগ্রেসের, ফার্স্ট অধিবেশন বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে, অ্যাংলো সংস্কৃত কলেজে, যেখানে 72 জন উপস্থিত থাকেন। এবং এরপর থেকে কংগ্রেস ভারতের সব থেকে বড় রাজনৈতিক অর্গানাইজেশনে পরিণত হবে। এবং এবার আমরা কংগ্রেসের আন্দোলন, গান্ধীজির আন্দোলন, এগুলো তো পড়বই ভবিষ্যতে, সেগুলো সম্পর্কে জানবো। তো যাই হোক, এনার সময় এটা হয়। নেক্সট হচ্ছেন লর্ড ল্যান্সডাউন। লর্ড ল্যান্সডাউনের সময় 1892 সালের পরিষদ আইন বা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1892 পাস হয়, যেটা সম্পর্কে আজকের এই ক্লাসের লাস্টে আমরা পড়বো। এনার সময় কি কি ঘটনা ঘটে, প্রথম ঘটনা দেখে নিলাম, ভারতীয় পরিষদ আইন। নেক্সট হচ্ছে আফিম কমিশন। এনার সময় 1893-তে আফিম কমিশন গঠিত হয় এবং আফিম কমিশনের মেন উদ্দেশ্য ছিল ভারতে আফিমের এটা ব্যবহার ইত্যাদি বন্ধ কিভাবে করা যেতে পারে সেই সম্পর্কে আলাপ আলোচনা করা। তো এটা একটা ছোট ঘটনা, মনে রাখবে যে আফিম কমিশন এটা এনার সময় তৈরি হয়। 1891 এর কারখানা আইন, এটা হচ্ছে সেকেন্ড কারখানা আইন, সেকেন্ড ফ্যাক্টরি অ্যাক্ট। এটা আমরা আগেরটা দেখলাম ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট, এটা হচ্ছে সেকেন্ড ফ্যাক্টরি অ্যাক্ট। এখানেও বেশ কয়েকটা বিধান দেওয়া হয়, যেমন এখানেও সেম কাজই করা হয়, যে কারখানার কি অবস্থা, শ্রমিকদের কি অবস্থা, সেগুলো আমরা দেখবো এবং তার উপর কিছু নিয়ম কানুন বানাবো। এখানে বলা হয় যে মহিলারা রাতে কাজ করতে পারবে না এবং একজন শ্রমিক 11 ঘন্টা বা 11.5 ঘন্টার বেশি কাজ করবে না। তাদেরকে বিশ্রামের অনুমতি দেওয়া হয়, মানে সেই সময় কেমন অবস্থা বুঝতেই পারছো, তাদেরকে বিশ্রামও করতে দেওয়া হতো না, এমন ভাবে কাজ করানো হতো। কিন্তু এখানে বলা হয় যে না, তাদেরকে একটু বিশ্রাম দিতে হবে।
এটা হয়। এবং আর একটা ঘটনা যেটা এনার সময় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডুরান্ট কমিশন এনার সময় গঠিত হয়। ডুরান্ট কমিশনের কাজ কি ছিল? ভারত এবং আফগানিস্তানের মধ্যে একটা সীমানা তৈরি করা। যদিও এখন ভারত মানে তখন ভারত ছিল, এখন পাকিস্তান হয়ে গেছে এবং এই লাইনটা এখনো রয়েছে, ডুরান্ট লাইন। তো এটা পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে আজকে সীমানা, ঠিক আছে? তো এইটা ডুরান্ট বলে একজন ব্যক্তিকে নির্দেশ দেওয়া হয় বা তাকে এটা দেওয়া হয় যে তুমি এই লাইনটা তৈরি করো। তো সেইভাবে তৈরি হয়, তৈরি হতে শুরু হয়। এরকম নয় যে এখানেই এই বছরই লাইন তৈরি হয়ে যায়, কিন্তু এনার সময় এই কমিশনটা গঠিত হয়। তো এছাড়া আর এনার সম্পর্কে বেশি কিছু জানার নেই, এই কয়েকটা জানলেই হবে। নেক্সট হচ্ছে লর্ড এলগিন দ্বিতীয়। এলগিন দ্বিতীয় 1894 থেকে 1898 সাল অব্দি ভাইসরয় ছিলেন এবং এনার সময়টা একটাই কারণে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে প্লেগ। ভারতে সেই সময় প্লেগ ধরা পড়ে এবং সময়টা হচ্ছে 1896 সাল, 96-97 এই সময়টাতে। এবং মূলত ভারতের পশ্চিম অংশে প্লেগ ধরা পড়ে এবং প্লেগ সেই সময় একটা মারাত্মক ব্যাধি ছিল। আজকে আমরা করোনাতে যা দেখছি তার থেকেও বেশি বড় ব্যাপার ছিল সেই সময় প্লেগ। মানে কোনো একটা গ্রামে যদি প্লেগ ধরা পড়তো কারুর, তার মানে এটা শিওর ছিল সেই গ্রাম পুরো শেষ। খুব হাতে গুনে 2-4 জন হয়তো বাঁচবে, এইরকম অবস্থা ছিল। কোথাও যদি প্লেগ হবে তো সেই গ্রাম সেই জায়গা পুরো ফাঁকা। এবং প্লেগ যখন হতো সেই সময় মানুষ যে যেখানে আছে সমস্ত কিছু, বাড়ি ঘর, টাকা পয়সা, সম্পত্তি সব ছেড়ে আগে প্রাণ বাঁচানোর জন্য পালাতো। তো সেই রকম একটা ঘটনা এই সময় হয়, প্লেগ হয়। এবং মুম্বাই, পুনে এই সমস্ত জায়গা থেকে, মানে মহারাষ্ট্র, মেনলি মহারাষ্ট্র অঞ্চলে, মহারাষ্ট্র বলতে সেই সময় তো মহারাষ্ট্র ছিল না, বম্বে প্রেসিডেন্সিতে প্লেগ দেখা যায় এবং মানুষ এই সমস্ত জায়গা ছেড়ে পালাতে শুরু করে। এবার এই সময় একটা কমিটি তৈরি হয়। কমিটিটার যারা দুজন প্রধান ছিলেন তাদের মধ্যে প্রথম জন হচ্ছেন ডব্লিউ.সি. র্যান্ড এবং তার সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট আইরেস্ট। এদের কাজ ছিল কি? প্লেগের কারণগুলো জানা বা প্লেগ কোথায় কোথায় হচ্ছে, তাদের কিভাবে ভালো করা যায়, চিকিৎসা, এই সমস্ত করা। মানে ভালো উদ্দেশ্যেই একটা কমিশন তৈরি করা হয়, ঠিক আছে? কিন্তু বলা হয় যে এরা দুজন প্রচন্ড বেশি অত্যাচারী ছিলেন, নিজেদেরকে সুপিরিয়র মনে করতেন, এইরকম বিভিন্ন প্রবলেম ছিল। তো যখন এইরকম ঘটনা ঘটছে তখন এরা মানে চারিদিকে প্লেগের একটা ব্যাপার, মহামারীর ব্যাপার, সেই সময় এরা অত্যাচার করছে, সেই জন্য এদের দুজনকে হত্যা করে দেওয়া হয়। কে হত্যা করছেন? চাপেকর ব্রাদার্স। এদের সম্পর্কে আলোচনা করেছি। চাপেকর ব্রাদাররা মানে হচ্ছে চাপেকর ভাই, ভ্রাতৃদ্বয়, তারা দুজন মিলে এদের দুজনকে হত্যা করে দেয়, র্যান্ড এবং আইরেস্টকে। চাপেকর ভাই দুজনের নাম ছিল হচ্ছে দামোদর হরি চাপেকর এবং বালকৃষ্ণ হরি চাপেকর, এরা দুজন হত্যা করে দেয়। এর ফলে একটা হয়, মানে বিচার সভা অনুষ্ঠিত হয়, বিচার শুরু হয়, যেখানে বাল গঙ্গাধর তিলকও জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে ছিল, অভিযোগ ছিল যে তিনি সেই সময় কেশরী পত্রিকাতে এই সমস্তর বিরুদ্ধে লিখছিলেন, মানুষকে উস্কানি দিচ্ছিলেন। এইটা তার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং বাল গঙ্গাধর তিলককে এই সময় গ্রেপ্তার করা হয়। এবং যখন এই বিচারটা অনুষ্ঠিত হচ্ছে বাল গঙ্গাধর তিলকের বিরুদ্ধে, সেই সময়তে আদালতে দাঁড়িয়ে বাল গঙ্গাধর তিলক একটা ঘোষণা করেন, সেটা হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি এটা লাভ করবই। দ্য মোস্ট ফেমাস ডায়লগ যেটা বাল গঙ্গাধর তিলক বলেছিলেন, এবং এই ডায়লগটা পরে তিনি বিশাল মানে পপুলারিটি লাভ করেন। তখন বাল গঙ্গাধর তিলক হচ্ছে ভারতের মানে বলা যেতে পারে প্রধান লিডার। আর আমরা একটা জিনিস আগে কংগ্রেসের সময় দেখে এসেছি বা স্বদেশী বয়কট আন্দোলনের সময়ও একটা জিনিস দেখেছি যে ধীরে ধীরে মানুষ নরমপন্থী আন্দোলনকে বিশ্বাস করতে বা সেটাকে উপর ভরসা করতে পারছিল না, তারা চরমপন্থী আন্দোলনের দিকে ছুটতে শুরু করে। সমস্ত কিছু হচ্ছে এই জায়গা থেকেই আস্তে আস্তে শুরু হয় এবং বাল গঙ্গাধর তিলক একজন ন্যাশনাল হিরোতে পরিণত হন এই সময়। তো এটা ইম্পর্টেন্ট, এই ঘোষণাটা কে করেন এরকম কোশ্চেন করা হয়, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা বাল গঙ্গাধর তিলক ঘোষণা করেন। লাস্ট টপিক আজকে, সেটা হচ্ছে ভারতীয় পরিষদ আইন 1892, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। এই সময় যিনি ভাইসরয় ছিলেন তার নাম হচ্ছে ল্যান্সডাউন। লর্ড ল্যান্সডাউনের সময় এটা পাস হয়। এবার এই আইনটা পাস করার কারণ কি ছিল? এর কারণ হচ্ছে জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অলরেডি প্রতিষ্ঠা হয়ে গেছে এবং তারা প্রচুর ডিমান্ড করতে থাকছে, প্রচুর ডিমান্ড তাদের ছিল। যেমন তারা আইসিএস পরীক্ষাতে বয়স কমানোর দাবি করেছিল, বয়স বাড়ানোর দাবি করেছিল। তারপরে বিভিন্ন ক্ষেত্রে এরা বিভিন্ন ডিমান্ড করতো এবং এদের তখন যে আন্দোলন ছিল কংগ্রেসে সেটা হচ্ছে আবেদন নিবেদন। তারা কংগ্রেস
ইংরেজদের কাছে, ব্রিটিশ সরকারের কাছে আবেদন করতো, তার কিছুটা হয়তো পাওয়া যেত। এরকম একটা আন্দোলন সেই সময় চলতো। এবার এই সময় যে দাবিগুলো ছিল তার মধ্যে একটা বড়সড় দাবি ছিল যে আইন পরিষদ সংস্কার করতে হবে। আইন পরিষদ বলতে লেজিসলেটিভ কাউন্সিল, আইন পরিষদের সংস্কার দরকার। সেখানে ভারতীয়দেরকে বেশি সংখ্যায় অংশগ্রহণ করতে দিতে হবে। তারপরে এই সময় যে ব্যবস্থাটা ছিল নির্বাচনের, সেটা হচ্ছে মনোনয়ন, মানে এই সময় ভোট হতো না, ভোট সিস্টেম আরো পরে হবে, তো ভোট হতো না, মনোনয়ন আসতো। কয়েকজনই ভারতীয় এই আইনসভাতে, আইন পরিষদে যেতে পারতো, এবং তাদেরকে মনোনয়ন কারা করতো, যারা লোকাল দেশীয় রাজারা ছিল তারা করতো, এরকম ভাবে তারা আসতো। এবার এখানে কংগ্রেসের একটা দাবি ছিল যে নির্বাচন, ডাইরেক্ট নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এই সমস্ত মনোনয়ন চলবে না। তো এই দাবিটার কে পর্যালোচনা করার জন্য অ্যাকচুয়ালি একটা কমিশন তৈরি হয় লর্ড ডাফরিনের সময়। লর্ড ডাফরিনের সময় লর্ড ডাফরিন এটা বলে যে ঠিক আছে, দেখা যাক করা যায় কিনা, ডাইরেক্ট ইলেকশনের ব্যবস্থা করা যায় কিনা। কিন্তু সেই সময় যিনি রাষ্ট্র সচিব ছিলেন, রাষ্ট্র সচিবের ইংরেজি হচ্ছে সেক্রেটারি অফ স্টেট, তিনি এই ব্যাপারে রাজি ছিলেন না। ডাফরিন যেটা বলছে যে ঠিক আছে কমিটি গঠন হোক, দেখা যাক, কিন্তু একদমই রাজি ছিলেন না রাষ্ট্র সচিব। রাষ্ট্র সচিব হচ্ছে ইংল্যান্ডে বসে রয়েছে এবং তিনি হচ্ছেন প্রধান, তিনি যদি কিছু না চান তাহলে সেটা হবেই না। তো সেই সময়তে অ্যাকচুয়ালি এই ঘটনাটা হয় না। কিন্তু পরে 1892-তে এসে ফাইনালি একটা আইন পাস হয়, যেটাই হচ্ছে ভারতীয় পরিষদ আইন, এবং এখানে বলা হয় যে অতিরিক্ত যে সংখ্যা বা বেসরকারি সদস্যদের সংখ্যা সেটা বৃদ্ধি করা হবে। যদিও ডাইরেক্ট ইলেকশন এখানে দেওয়া হয় না, কিন্তু সংখ্যা বৃদ্ধি করা হয়। দুটো দাবি ছিল, যে সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং ডাইরেক্ট ইলেকশন দিতে হবে। তার মধ্যে একটা দাবি মেনে নেওয়া হয়, যে বেসরকারি সদস্য সংখ্যা বৃদ্ধি। আর বেসরকারি সদস্য কারা? এরা অ্যাকচুয়ালি ভারতীয় হতো, ঠিক আছে, এরা অ্যাকচুয়ালি ভারতীয় হতো, এবং ভারতীয়দের সংখ্যা এখানে বৃদ্ধি করা হয়। তো অ্যাকচুয়ালি এখানে বলতে পারো এই আইনের মাধ্যমে ভারতীয়দের সংখ্যা বৃদ্ধি করা হয় আইন পরিষদে। নেক্সট, ফার্স্ট টাইম এখানে বলা হয় যে ভারতীয় যারা সদস্য বা যারা বেসরকারি সদস্য, তারা বাজেট সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করতে পারবে, বা যদি কোনো জনস্বার্থর বিষয় হয়, সাধারণ মানুষের স্বার্থে কোনো আইন আসে, সেই আইনটার সম্পর্কে প্রশ্ন করতে পারবে। শুধু প্রশ্নই করতে পারবে, তারা সেখানে কিছু বলতে পারবে না, বা ভোটের অধিকার এই সমস্ত দূরে থাক, শুধু প্রশ্ন করতে পারবে এইটুকু। আর তাই শুধু তাই নয়, এই দুটো জিনিস বাদ দিয়ে আর কোনো ব্যাপারে তারা প্রশ্ন করতে পারবে না, এই দুটোতেই তাদের লিমিটেশন, ঠিক আছে। এটা একটাও দেওয়া হয়, যদিও সেই সময়ের ভিত্তিতে কিছুটা হলেও সুযোগ বা সুবিধা এই সময় ভারতীয়রা পায়। আর প্রতিনিধিত্বর যে নীতিটা ছিল, যে কারা এই আইন পরিষদে যাবে, সেটা ঠিক করতো কারা? দেশীয় যারা রাজা ছিল, দেশীয় যারা রাজা ছিল তারা এখানে তাদের প্রতিনিধিদের পাঠাতো। এই জিনিসটার একটু চেঞ্জ করা হয় এই সময়। শুধু দেশীয় রাজারা নয়, জেলা বোর্ড, বিশ্ববিদ্যালয়, পৌরসভা, চেম্বার অফ কমার্স, জমিদার যারা রয়েছে, তো সবাইকে একটা সুযোগ দেওয়া হয় যে তোমরাও চাইলে তোমরাও মনোনীত সদস্যদের পাঠাতে পারবে। মানে শুধুমাত্র দেশীয় রাজারা পাঠালে কি হবে, দেশীয় রাজারা তাদের স্বার্থে শুধুমাত্র তাদের পছন্দের ব্যক্তিদেরই পাঠাবে, মানুষের কথা ভাববে না। তো এই জিনিসটাতে বলা হয় যে তোমরা ঠিক আছে, ভারতীয়দের স্বার্থ যারা ভাববে সেই রকম ব্যক্তিদেরকে তোমরা সুপারিশ করতে পারো। তো এই আইনে এটা বলা হয়। তো এই হচ্ছে আজকের ভিডিও। এর সাথে সাথে জানাই আমি আনএকাডেমিতে লাইভ ক্লাস নিচ্ছি প্রতি মঙ্গলবার থেকে রবিবার সন্ধ্যে 7টা। টাইমটা একটু চেঞ্জ করছি, এগুলো প্রত্যেকটা ফ্রি ক্লাস, তোমরা সবাই অবশ্যই অংশগ্রহণ করো। লাস্ট টাইম WBCS এর জন্য আমি এখানে রিভিশন করাচ্ছি MCQ কোশ্চেনের মাধ্যমে, তো তোমরা এই ক্লাসগুলো করো যারা WBCS পরীক্ষায় বসতে চলেছো, সামনের যে WBCS পরীক্ষা, এখানে আমি এই ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে প্রচুর MCQ করাচ্ছি, যে রকম কোশ্চেন WBCS এ আসতে পারে হিস্ট্রির উপরে। তো এই দিনগুলোতে সন্ধ্যে 7টাতে লাইভ থাকার চেষ্টা করো। নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে আমার প্রোফাইল তোমরা খুঁজে পেয়ে যাবে। যদি তোমাদের কাছে আনএকাডেমি অ্যাপ না থাকে, বা তোমরা যদি ইউজ না করে থাকো কোনোদিন, তাহলে বলে দিই এই আনএকাডেমি একটা ফ্রি লার্নিং অ্যাপ। এখানে ফ্রি ক্লাসও রয়েছে, পেড ক্লাসও রয়েছে, তোমরা ফ্রিতেও কিছু ক্লাস করতে পারবে, যেমন আমি ফ্রিতে ক্লাস নিচ্ছি। এবং তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট তোমাদের তৈরি করতে হবে ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে, এবং তারপরে একটা কোড চাওয়া হবে, তোমরা এই কোডটা ইউজ করবে সর্বজিৎ 10, তাহলে এই ফ্রি ক্লাসগুলো তোমরা করতে পারবে। এবার তোমরা যদি মনে করো যে পেড কোর্স নেবে, তাহলেও তোমরা সেখান থেকে নিতে পারো। এছাড়া ইউটিউবে আমি লাইভ ক্লাস নিচ্ছি প্রতি বৃহস্পতিবার এবং শনিবার রাত্রি 9টাতে। এখানে আমি বাকি সাবজেক্টগুলো কভার করছি, এখানেও MCQ প্র্যাকটিস করাচ্ছি। তো তোমাদের পরীক্ষার জন্য প্রচুর MCQ, এবং এই MCQ গুলো বিভিন্ন ভারতের বিভিন্ন পরীক্ষাতে আসা MCQ আমি এখানে ডিসকাস করছি, তো তোমাদের হেল্প হবে অবশ্যই।
রিভিশন হবে, প্লাস নতুন অনেক কিছু জানতে পারবে। ক্লাসগুলো অবশ্যই করো। এর সাথে সাথে যদি তোমরা পেড কোর্স নিতে চাও আনএকাডেমি প্ল্যাটফর্মে, তাহলে এই সময় আনএকাডেমি দুটো অফার তোমাদের জন্য নিয়ে এসছে। যদি তোমরা 2 বছরের সাবস্ক্রিপশন নাও তাহলে 3 মাসের সাবস্ক্রিপশন একদম ফ্রিতে পেয়ে যাবে, এবং 1 বছরের যদি সাবস্ক্রিপশন নাও তার সঙ্গে 2 মাসের সাবস্ক্রিপশন ফ্রিতে পাবে। তো এই সুযোগটা তোমরা কাজে লাগাতে পারো যদি প্লাস সাবস্ক্রিপশন নাও। এবার প্লাস সাবস্ক্রিপশন কেন নেবে? কারণ আনএকাডেমি যদি তোমরা মনে করো যে বাড়িতে বসে একদম ক্লাসরুমের মতো একটা ইনস্টিটিউটের মতো পড়বে এবং রিজনেবল প্রাইসে, খুব কম প্রাইসে যদি পড়তে চাও, তাহলে আনএকাডেমিকে তোমরা কনসিডার করতে পারো। কারণ এখানে বাংলার যারা টপ এডুকেটর, বহু দিনের এক্সপিরিয়েন্স, বিভিন্ন ইনস্টিটিউটে তারা পড়িয়েছেন, তারা এখানে ক্লাস নিচ্ছেন। তো এরকম কিছু ব্যাচ এখানে প্রতি সপ্তাহে তৈরি করা হয়, এবং তোমাদের হাতে এই সুযোগটা রয়েছে যে তোমরা যদি প্লাস সাবস্ক্রিপশন নাও, তোমাদের পছন্দের ব্যাচে তোমরা জয়েন হতে পারবে, যেটাতে তোমরা মনে করবে যে তোমাদের ফেভারিট এডুকেটররা রয়েছে, তারা পড়াতে পারবেন তোমাদের, তাদের কাছ থেকে তোমরা বুঝতে পারো, সেই এডুকেটরদের কাছ থেকে তোমরা ক্লাস করতে পারবে। তোমাদের কেউ জোর করে বলবে না যে এনার কাছ থেকেই পড়তে হবে। তো এরকম কিছু ব্যাচ রেগুলার তৈরি হয়, তোমরা যে কোনো ব্যাচে তোমরা জয়েন হতে পারো। যেমন WBCS এর জন্য একটা ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি, যেটা ফাইনাল এই 22 তারিখে পরীক্ষা রয়েছে, তার জন্য ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল জিআই এর উপরে 9 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে। ঠিক আছে, ইংলিশ এবং জিআই এর উপরে 10 তারিখ অর্থাৎ আজ থেকে ক্লাস শুরু হবে। এই ব্যাচটা শুরু হবে। তোমরা কারা পড়াচ্ছেন দেখতে পাচ্ছ, এদের সম্পর্কে জানতে পারো, এদের ফ্রি ক্লাস দেখে নিয়ে বুঝতে পারবে যে এরা কতটা ভালো পড়ান, সেই অনুযায়ী তোমরা ক্লাস চুজ করতে পারবে। যারা একদম প্রথম থেকে 2022-এর প্রস্তুতি শুরু করছো, অনেকেই তোমরা একদম নতুন, বুঝতে পারছো না যে কি পড়বে, কিভাবে পড়বে, কোনগুলো পড়া উচিত, কি সিলেবাস রয়েছে, তো তাদের জন্য WBCS একদম বেসিক থেকে 2022-এর প্রস্তুতি শুরু হচ্ছে 11ই আগস্ট থেকে। এই ব্যাচটার মাধ্যমে তোমরা এই ব্যাচে জয়েন হয়ে একদম বেসিক থেকে তোমরা পড়তে পারবে, এবং এখানে প্রিলিমস মেন্স দুটো পরীক্ষায় কভার করা হবে। তো যারা অ্যাডভান্স পড়ছো, মানে অনেকদিন আগে, কিছুদিন আগে বা অনেকদিন আগে শুরু করে দিয়েছো, তারাও এই ব্যাচগুলোতে জয়েন হতে পারবে, অনেক নতুন কিছু জানতে পারবে। এবং যারা টপ এডুকেটর, যেরকম বললাম, তারাই এখানে ক্লাস নিচ্ছেন সব। আর তোমরা এটা তোমাদের পে করতে হবে। দেখো কত টাকা পে করতে হবে। তোমরা এই যা প্রাইস লেখা রয়েছে তার উপর 10% ডিসকাউন্ট পেতে পারো যদি তোমরা রেফারাল কোড ইউজ করো। আমার কোড হচ্ছে সর্বজিৎ10। এই কোডটা ইউজ করলে তোমরা 10% ডিসকাউন্ট পাবে। এবং যদি তোমরা একবারে টাকাটা পে করতে না পারো বা না দিতে চাও, তাহলে ইএমআই তে তোমরা পেমেন্ট করতে পারবে, এবং মাসে এর থেকেও কম, 870 টাকার থেকেও কম প্রাইসে 1 বছর ধরে পড়তে পারবে। একদম রিজনেবল প্রাইস। এর থেকে অনেক বেশি টাকা তোমাদের খরচ করতে হবে যদি তোমরা বাইরে কোথাও পড়তে যাও। আর বাড়িতে বসে একদম ভালোভাবে তোমরা রুটিন অনুযায়ী পড়তে পারবে। এবং শুধু একটা পরীক্ষার প্রস্তুতি নয়, বাংলাতে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার প্রস্তুতি একটাই সাবস্ক্রিপশনে পেয়ে যাবে। পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার প্রিলিম, মেন্স, ইন্টারভিউ, সমস্ত প্রস্তুতি একটাই সাবস্ক্রিপশনে পেয়ে যাবে। তোমাদের ফেভারিট যারা এডুকেটর, তাদের কাছ থেকে পড়তে পারবে। সম্পূর্ণ সিলেবাস একবার নয় বহুবার বিভিন্ন ব্যাচের মাধ্যমে কভার করা হবে। তোমরা যে কোনো ব্যাচে যে কোনো সময় জয়েন হতে পারবে। প্রচুর টেস্ট সিরিজ দিতে পারবে, কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে পারবে। এইগুলো সুবিধা পাবে প্লাস সাবস্ক্রিপশনে। তো এই হচ্ছে আনএকাডেমি। তোমরা যদি চাও প্লাস সাবস্ক্রিপশন নিতে পারো এবং তোমাদের প্রস্তুতি আরো ভালো করে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে।